আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মঞ্চিত নিয়মিত আয়োজন কথোপকথনে। ডোনাল্ড ট্রাম্প, যিনি সারা জীবন আগুন আর ধ্বংসের খেলা খেলে এসেছেন, তিনি এখন হোয়াইট হাউসের ওভাল অফিসে বসে রীতিমতো ঘামছেন এবং একটা যুদ্ধবিরতির চুক্তিতে সই করার জন্য এক প্রকার মরিয়া হয়ে উঠেছেন। কিন্তু কেন কেন হঠাৎ করে আমেরিকার মতো দাপুটে পরাশক্তি ইরানের সাথে আপোষ করার জন্য এত ব্যাকুল হয়ে উঠল? এর পেছনে এমন একটা জিওপলিটিক্যাল ট্র্যাপ রয়েছে যা শুনলে আপনারা চমকে যাবেন। এখানে একটা জিনিস খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে দর্শক, আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে আছি যেখানে গ্লোবাল পাওয়ার পলিটিক্সের হিসাব নিকাশ পুরোপুরি বদলে গেছে। বহুমেরুর বিশ্ব এখন আর কোনো থিওরি নয়, এটাই এখনকার রূঢ় বাস্তবতা। আর এই বাস্তবতার সবচেয়ে বড় প্রমাণ হলো আজ 29শে মে 2026 তারিখের দুটি অত্যন্ত চাঞ্চল্যকর খবর। আপনারা তারিখটা খুব ভালো করে খেয়াল রাখবেন। আজ 29শে মে 2026 আমেরিকার বিখ্যাত নিউজ আউটলেট এক্সিওস এবং ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসি এমন কিছু রিপোর্ট প্রকাশ করেছে যা পশ্চিমা বিশ্বের কূটনীতি এবং সামরিক ব্যর্থতার সবচেয়ে বড় দলিল। এক্সিওসের আজকের শিরোনাম হলো স্কুপ, ইউএস অ্যান্ড ইরান রিচ ডিল বাট নিড ট্রাম্পস ফাইনাল অ্যাপ্রুভাল, অফিসিয়াল সেস। অন্যদিকে ঠিক একই দিনে বিবিসি হেডলাইন করেছে ইউএস অ্যান্ড ইরান ভেরি ক্লোজ টু ডিল বাট নট দেয়ার ইয়েট, ভ্যান্স সেস। এই খবরগুলোর একেবারে গভীরে ঢুকলে আপনারা স্পষ্টভাবেই দেখতে পাবেন পশ্চিমা মিডিয়া কিভাবে সত্যকে ধামাচাপা দিয়ে নিজেদের মুখ বাঁচানোর একটা আপ্রাণ চেষ্টা করছে। আসুন প্রথমেই আমরা এক্সিওসের রিপোর্টটির একটু ব্যবচ্ছেদ করি। আপনারা লজিক্যালি চিন্তা করুন। এক্সিওস বলছে আমেরিকা এবং ইরানের আলোচকরা একটি 60 দিনের সমঝোতা স্মারক বা ওই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংয়ে পৌঁছাতে সক্ষম হয়েছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখনও এতে চূড়ান্ত অনুমোদন দেননি। কেন দেননি? কারণ এই চুক্তিটি মূলত আমেরিকার জন্য একটা চরম লজ্জার বিষয়। চুক্তির শর্তগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আসল ব্যাপারটা হলো কি। এই 60 দিনের যুদ্ধবিরতির সময়ে হরমুজ প্রণালী দিয়ে সমস্ত বাণিজ্যিক জাহাজ সম্পূর্ণ বাধাহীনভাবে চলাচল করবে, কোনো টোল থাকবে না, কোনো হয়রানি থাকবে না। বিনিময়ে ইরান 30 দিনের মধ্যে হরমুজ প্রণালী থেকে তাদের মাইন সরিয়ে নেবে। কিন্তু আসল মজাটা এখানে নয়, মজাটা হলো এই চুক্তির ফলে আমেরিকাকে তাদের নৌ অবরোধ পুরোপুরি তুলে নিতে হবে। শুধু তাই নয়, ইরানকে অবাধে বিশ্ববাজারে তেল বিক্রি করার জন্য আমেরিকাকে নিষেধাজ্ঞায় ছাড় দিতে হবে। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন দর্শক, যে আমেরিকা বছরের পর বছর ধরে স্যাংশন দিয়ে ইরানের অর্থনীতিকে গলা টিপে মারার চেষ্টা করেছিল, সেই আমেরিকা এখন নিজেই স্যাংশন তুলে নেওয়ার গ্যারেন্টি দিচ্ছে। কেন? কারণ তাদের পেট দেওয়ালে ঠেকে গেছে। এক্সিওস তাদের এই রিপোর্টে আরও বলছে যে আমেরিকার আলোচকরা ডোনাল্ড ট্রাম্পকে চুক্তির বিস্তারিত জানিয়েছেন, কিন্তু ট্রাম্প সাথে সাথে সই করেননি। তিনি কি বলেছেন? তিনি বলেছেন মধ্যস্থতাকারীদের বলেছেন যে তাকে ভাবার জন্য কয়েকটা দিন সময় দিতে হবে। ট্রাম্পের এই ভাবনার কারণটা কি জানেন? কারণ এই চুক্তিতে সই করার মানে হলো সারা বিশ্বের সামনে আনুষ্ঠানিকভাবে এটা স্বীকার করে নেওয়া যে আমেরিকার সামরিক এবং অর্থনৈতিক দাদাগিরি আর আগের মতো কাজ করছে না এখন। আচ্ছা, এবার আসুন আজ 29শে মে 2026 তারিখের বিবিসির রিপোর্টে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের একটি সাক্ষাৎকার উঠে এসেছে, খুবই গুরুত্বপূর্ণ। ভ্যান্স সাংবাদিকদের বলছেন তারা চুক্তির খুব কাছাকাছি, কিন্তু এখনো চুক্তি চূড়ান্ত গন্তব্যে পৌঁছাননি। তিনি অত্যন্ত সতর্কভাবে শব্দ চয়ন করেছেন, কারণ তিনি খুব ভালো করেই জানেন এই মুহূর্তে যদি তারা প্রকাশ্যে স্বীকার করে নেন যে তারা চুক্তির জন্য মরিয়া, তাহলে বিশ্বমঞ্চে তাদের দুর্বলতা আরও প্রকট হয়ে উঠবে। বিবিসি তাদের এই রিপোর্টে পরিষ্কার জানাচ্ছে যে হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে বিশ্বজুড়ে জ্বালানির বাজারে যে আগুন লেগেছে তা সামাল দেওয়ার ক্ষমতা এখন আর পশ্চিমাদের হাতে নেই। জেডি ভ্যান্স সাংবাদিকদের কাছে একটা অত্যন্ত আশাবাদী টোন বজায় রাখার চেষ্টা করেছেন। তিনি বলছেন
আমেরিকা বিশ্বাস করে যে ইরান নাকি গুড ফেইথ বা সদিচ্ছা নিয়ে আলোচনা করছে। দর্শক, আপনারা কি বুঝতে পারছেন এখানে পশ্চিমাদের নির্লজ্জ ডবল স্ট্যান্ডার্ডটা কোথায়? গতকাল পর্যন্ত যে ইরানকে তারা শয়তানের শক্তি বলে গালি দিত, আজ তাদের নিজেদের তেলের দরকারে এবং হরমুজ প্রণালী খোলার দায়ে সেই ইরানকেই তারা বলছে গুড ফেদে আলোচনা করার বিশ্বস্ত পার্টনার। বিবিসি আরও জানাচ্ছে, ইরানের রাষ্ট্রীয় মিডিয়া একটি 14 দফা চুক্তির ড্রাফট প্রকাশ করেছে, যেখানে পরিষ্কার বলা হয়েছে যে আমেরিকার নৌবাহিনীকে ইরানের আশপাশ থেকে সরে যেতে হবে এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ থাকবে শুধুমাত্র ইরান ও ওমানের হাতে। হোয়াইট হাউস এটাকে সম্পূর্ণ বানোয়াটি বলছে ঠিকই, কিন্তু পর্দার আড়ালের সত্যটা হলো আমেরিকা এখন তাদের নিজেদের তৈরি করা ফাঁদেই আটকা পড়ে একেবারে খাবি খাচ্ছে। এখন আসুন আমরা খবরের পিছনের আসল চালগুলো একটু লজিক্যালি বিশ্লেষণ করি। এই যে ডোনাল্ড ট্রাম্প এখন সই করার জন্য কলম হাতে নিয়ে দিনের পর দিন ভাবনা চিন্তা করছেন, এর পেছনে রয়েছে পশ্চিমা বিরোধী দেশগুলোর একটা নীরব মাস্টার স্ট্রোক। আপনারা কি জানেন এই আলোচনার সূত্রপাত কিভাবে হয়েছিল? এর পেছনে গত এপ্রিলে মধ্যস্থতা করেছিল চীন, যে চীনকে আমেরিকা তাদের 1 নাম্বার গ্লোবাল শত্রু মনে করে। সেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর কাছে ডোনাল্ড ট্রাম্পকে কার্যত সাহায্য চাইতে হয়েছে মধ্যপ্রাচ্যের এই আগুন নেভানোর জন্য। এটা আমেরিকার মতো একটা সুপার পাওয়ারের জন্য কতটা অপমানজনক তা নিশ্চয়ই আমাকে আর বেশি ভেঙে চুড়ে বলে দিতে হবে না। ইরান এখানে একটা ব্রিলিয়ান্ট লেভেলের চাল চেলেছে। আমেরিকা চেয়েছিল আগে ইরান তাদের পরমাণু কর্মসূচি নিয়ে একটা চুক্তিতে আসুক, তারপর আমরা দয়া টয়া করে যুদ্ধ থামাবো। ঠিক বলছি কি না? কিন্তু ইরান সরাসরি আমেরিকাকে মুখের উপরে না বলে দিল, না, আগে তোমরা যুদ্ধ থামাবে, নৌ অবরোধ তুলবে, স্যাংশন প্রত্যাহার করবে, তারপর আমরা পরমাণু নিয়ে কথা বলবো। এবং দিন শেষে আজকে আমেরিকাকে ইরানের এই শর্তেই মাথা পেতে মেনে নিতে হচ্ছে শর্তটা। আপনারা লজিক্যালি চিন্তা করুন, এই চুক্তির ফলে ইরান কি পাচ্ছে? ইরান স্যাংশন থেকে মুক্তি পাচ্ছে, তাদের আটকে থাকা বিলিয়ন বিলিয়ন ডলারের যে ফ্রোজেন ফান্ড সেটা ফিরে পাচ্ছে এবং বিশ্ববাজারে অবাধে তেল বিক্রি করার একটা সুযোগ পাচ্ছে। এই তেল কারা কিনবে? ভারত কিনবে, চীন কিনবে, অর্থাৎ গ্লোবাল সাউথের বা ব্রিক্সের দেশগুলো তাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে। আর ইরানের অর্থনীতি এতে করে ফুলে ফেঁপে উঠবে। অন্যদিকে আমেরিকা কি পেল? আমেরিকা শুধু একটা সাময়িক স্বস্তি পেল, যাতে তাদের আর কোনো সৈন্য মধ্যপ্রাচ্য থেকে মৃত দেশে না ফেরে, কারণ সামনেই তাদের নির্বাচন। আর এই মুহূর্তে একটা দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়িয়ে পড়া মানে ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ারের একেবারে বলতে পারেন অপমৃত্যু। এখানে একটা জিনিস খুব মনোযোগ দিয়ে বুঝবেন দর্শক, পশ্চিমা দেশগুলো কেন এই যুদ্ধ আর টানতে পারছে না? কারণ তাদের অস্ত্রের গুদাম একেবারে খালি হয়ে যাচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নালের মতো পশ্চিমা মিডিয়াগুলোও আজ স্বীকার করতে বাধ্য হচ্ছে যে আমেরিকার অস্ত্র উৎপাদন ক্ষমতা এখন আর আগের মতো নেই। ইউক্রেন যুদ্ধে তারা ড্রোন নিয়ে যে একটা মহা এক্সপেরিমেন্ট করতে চেয়েছিল, সেটা ডাহা ফ্লপ করেছে। রাশিয়া এবং ইরানের সস্তা কিন্তু অত্যাধুনিক ড্রোন প্রযুক্তির সামনে পশ্চিমাদের বিলিয়ন বিলিয়ন ডলারের, সেটা পেট্রিয়ট হোক বা অন্যান্য এয়ার ডিফেন্স সিস্টেম, এই সিস্টেমগুলো একেবারে খড়কুটোর মতো উড়ে যাচ্ছে। বিবিসি রিপোর্টে আপনারা দেখছেন আমেরিকা এবং ইরান একে অপরের উপর হামলার দাবি করেছে। এই চুক্তির কথা যখন চলছে ঠিক সেই সময়েই ইরানের আইআরজিসি একটি মার্কিন ঘাঁটিতে সরাসরি হামলা চালিয়েছে। বিস্তারিত প্রতিবেদন আপনাদেরকে দিয়েছি। আবার ইরান দাবি করছে তারা একটি মারাত্মক মার্কিন ড্রোন ভূপাতিত করেছে, যদিও আমেরিকার সেন্ট্রাল কমান্ড সেটা অস্বীকার করেছে। কিন্তু এই অস্বীকার করার ছেলে মানুষই খেলা দিয়ে তো আর ভূ রাজনীতির রূঢ় বাস্তবতা বদলানো যায় না। বাস্তবতা হলো আমেরিকা এখন আর মধ্যপ্রাচ্যের একক মাতব্বর নেই। তাদের কথায় আর কেউ ওঠেও না, বসেও না।
আমেরিকার ভিতরে রিপাবলিকান পার্টির নেতাদের মধ্যে এখন চরম হাহাকার চলছে। তারা ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি বলছে যে আপনি তো বারাক ওবামার সেই পুরনো জেসিপিওএ চুক্তিরই একটা ফটোকপি তৈরি করেছেন। যে নিউক্লিয়ার ডিল থেকে ট্রাম্প নিজেই 8 বছর আগে বীরের মতো বের হয়ে গিয়েছিলেন, আজ 8 বছর পরে এসে সেই একই চুক্তির কাছে তাকে মাথা নত করে ফিরে যেতে হচ্ছে। এর চেয়ে বড় কৌশলগত ব্যর্থতা একজন মার্কিন প্রেসিডেন্টের জন্য আর কি হতে পারে দর্শক? ইরান জানে যে আমেরিকার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট যতই সাংবাদিকদের সামনে বড় বড় কথা বলুন না কেন, তারা আসলে ভেতর থেকে সম্পূর্ণ ফাঁপা হয়ে গেছে। স্কট বেসেন্টকে যখন প্রশ্ন করা হলো যে এই চুক্তির পর ইরানকে পুনর্গঠনের জন্য কোনো ফান্ড দেওয়া হবে কিনা, তিনি খুব কৌশলে উত্তরটি এড়িয়ে গিয়ে বলেন যে আগে তো চুক্তিটা হোক। অর্থাৎ তারা নিজেরাই জানে না যে এই পরিস্থিতি থেকে তারা কিভাবে একটা সম্মানজনকভাবে বেরিয়ে আসবে। ইরান গত কয়েক বছরে রাশিয়া, চীন এবং ব্রিক্সের অন্যান্য দেশের সাথে মিলে এমন একটা প্যারালাল ইকোনমিক এবং মিলিটারি ইকোসিস্টেম তৈরি করেছে যেখানে পশ্চিমা স্যাংশন আর কাজ করছে না। ইরান জানতো যে আমেরিকার অর্থনীতি পুরোপুরি টিকে আছে এই বিশ্ববাজারে তেলের দামের উপর এবং ডলারের আধিপত্যের উপর। তাই তারা সরাসরি আমেরিকার সাথে কোনো একটা বড় সুসাইডাল যুদ্ধে না গিয়ে অত্যন্ত সুকৌশলে হরমুজ প্রণালীকে একটা গ্লোবাল চোক পয়েন্ট হিসাবে ব্যবহার করেছে। তারা জানতো তেলের দাম একবার আকাশ ছুলে আমেরিকার সাধারণ মানুষই মুদ্রাস্ফীতির চাপে পিষ্ট হয়ে ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় নামবে। ট্রাম্প এখন কোনো উপায় না পেয়ে সেই ফাঁদেই পা দিয়েছেন। ট্রাম্পের হাতে এখন মাত্র দুটো অপশন খোলা আছে। এক, সই না করে যুদ্ধ চালিয়ে যাওয়া এবং বিশ্ব অর্থনীতিকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে নিজের আসন্ন নির্বাচনে হারা। আর দুই, সই করে ইরানের কাছে পরাজয় মেনে নেওয়া এবং স্যাংশন তুলে দেওয়া। এবং পরিস্থিতি যা দাঁড়াচ্ছে, আমেরিকা দ্বিতীয় অপশনটি বেছে নিতে বাধ্য হবে। এটাই হলো মাল্টিপোলার ওয়ার্ল্ডের আসল শক্তি, যেখানে পশ্চিমা আধিপত্যকে শুধুমাত্র কথার কথায় নয় বরং মাঠে সরাসরি চ্যালেঞ্জ করে তাকে মাটিতে নামিয়ে আনা হয়েছে। দর্শক, ভূ রাজনীতির এই সুবিশাল দাবার বোর্ডে আমেরিকা এখন পুরোপুরি ডিফেন্সে খেলছে আর ইরান খেলছে অফেন্সে। পশ্চিমাদের এই যে ধারাবাহিক পতন, তাদের এই যে ডাবল স্ট্যান্ডার্ড, এটা এখন পুরো বিশ্বের সামনে স্পষ্ট হয়ে গেছে। আগামী 60 দিনের এই উইন্ডোতে আমরা দেখতে পাবো কিভাবে একটা তথাকথিত আঞ্চলিক শক্তি বিশ্বের একসময়ের একক পরাশক্তিকে বাধ্য করে নিজেদের শর্ত মানতে। ডোনাল্ড ট্রাম্প যতদিনই সময় নিন না কেন, দিন শেষে তাকে সেই টেবিলেই বসতে হবে যে টেবিলটি ইরান সাজিয়ে রেখেছে। এখন আপনাদের কাছে আমার একটি অত্যন্ত লজিক্যাল প্রশ্ন হলো, ডোনাল্ড ট্রাম্প কি শেষ পর্যন্ত নিজের ইগো বিসর্জন দিয়ে এই চুক্তিতে সই করতে বাধ্য হবেন, নাকি তিনি তার চিরাচরিত আনপ্রেডিক্টেবল স্বভাবের বশবর্তী হয়ে শেষ মুহূর্তে সই না করে পুরো মধ্যপ্রাচ্যকে একটা বৃহত্তর ধ্বংসাত্মক যুদ্ধের দিকে ঠেলে দেবেন? আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, 101টি বিপদ, এখানে আসলে সংখ্যাটা বড় বিষয় নয়। বিপদের যে ঘটা, সেই বিপদের ঘন ঘটা বোঝানোর জন্য 101টি বিপদ এই শব্দটি ব্যবহার করা হয়েছে। একেবারে নতুন সরকার, তারেক রহমানের সরকার, এই 100টি বা 101টি বিপদ চারিদিক থেকে ধেয়ে আসছে। একটি বিপদের সঙ্গে অন্য একটি বিপদ সম্পৃক্ত। একটি বিপদ চুম্বকের মতো আরেকটি বিপদ ডেকে নিয়ে আসছে। এই সরকারের মান, মর্যাদা, ইজ্জত, আবরু, সম্মান এবং যেটিকে বলা হয় পাওয়ার অ্যান্ড ডিগনিটি, এই পুরো জিনিসের মধ্যে কেমন যেন একটা ধোঁয়াশে ধোঁয়াশে ভাব চলে আসছে। সরকারের যিনি প্রধানমন্ত্রী, প্রাণান্ত চেষ্টা করছেন তিনি তার ভাবমূর্তিটিকে উজ্জ্বল করার জন্য।
কিন্তু জনমানসে একজন প্রধানমন্ত্রী রূপে, ইতিপূর্বে তার মা বা ইতিপূর্বে সেই সাবেক স্বৈরাচার শেখ হাসিনা, কিংবা সরকার প্রধান হিসেবে, রাষ্ট্রপ্রধান হিসেবে বঙ্গবন্ধু, জিয়া কিংবা এরশাদ, তাদের যে একটা ভাবমূর্তি বা তাদেরকে দেখলে, তাদের কথা শুনলে যে মানুষের মধ্যে রাজপুরুষ সম্পর্কে, রাজনীতির প্রধান ব্যক্তির সম্পর্কে যে ধরনের একটা সম্ভ্রম, সেই সম্ভ্রম তৈরি হয়ে যেত, সেটি এ জমানাতে হচ্ছে না। হয়তো সামনে হতে পারে, আবার নাও হতে পারে। হতে পারে এই কারণে যে 17টি বছর তিনি এক্সাইলে ছিলেন। 2 নম্বর হলো যে তার জীবন খুব সহজ এবং স্বাভাবিক জীবন নয়। যে বয়সে তিনি পিতৃহারা হয়েছেন, সে বয়সে মূলত একটি সন্তানের বেড়ে ওঠার সময়। তো সেই বেড়ে ওঠার সময়টিতে তার কৈশোর পেরিয়ে, যখন ধরুন তার বাবা 1980 সনের কথা চিন্তা করেন, যদি তার জন্ম হয় 65 সনে, তাহলে তার বয়স তখন 15 বছর। 15 বছর এটি একটি অ্যাডোলেসেন্ট হেলথ, অ্যাডোলেসেন্ট মাইন্ড। এই সময়টিতে যখন পরিবারের প্রধান ব্যক্তি, বিশেষত যে প্রধান ব্যক্তি অত্যন্ত সুপ্রসিদ্ধ, অত্যন্ত ব্যক্তিত্ববান এবং খুব কঠোর হস্তে পরিবারকে নিয়ন্ত্রণ করেন, শাসন করেন, এইরকম একজন পরিবারের যে প্রধান ব্যক্তি, তিনি যদি মারা যান, নিহত হন, ওই পেইন পরিবারের মধ্যে আসে। আর এই পরিবারের মধ্যে যারা অ্যাডোলেসেন্ট থাকে, যাদেরকে টিনেজ বলা হয়, তারা প্রায়ই মারাত্মক মারাত্মক কতগুলো ভুল করে বসে। আমি আমার নিজের ব্যক্তিগত জীবন দিয়ে 2টো উদাহরণ দেই। যেমন ধরুন, আমি জেলখানাতে গিয়েছি 2013 সনে। তখন ঠিক এই সেম, মানে 13-14 বছর বা 15 বছর আমার বড় সন্তানটির বয়স। আমার স্ত্রী খুব কাঁদতেন। আমি এই বিপদের মধ্যে পড়েছি, কিন্তু আমার বড় সন্তানটি মনে হলো যে সে একটা ফ্রিডমের মধ্যে পড়ে গেছে, সে একটা স্বাধীনতা পেয়েছে, ইচ্ছা মতো সে ঘুরতে পারছে, ইচ্ছা মতো সে যেতে পারছে, সারাদিন সে বাইরে থাকতে পারছে, কেউ তাকে জিজ্ঞাসা করছে না, নো বডি, সে কাউকে কেয়ার করছে না। একটা সময় আমার স্ত্রী যখন খুব বেশি কান্নাকাটি করলেন, তখন সে বলল যে আরে বাবা তো ওখানে খুব সুখে আছে, শান্তিতে আছে। তো এই যে টিনেজ, 13 থেকে একেবারে 19 পর্যন্ত, বা এখন আরো বেড়ে গেছে, এখন এটা 21 বা 23 বছর পর্যন্ত এই যুগের ছেলেরা, মেয়েরা বাস্তব জীবন সম্পর্কে কোনো চিন্তাই করে না, এবং কখনো কখনো পরিবারের যে ট্র্যাজেডি, এটাকে তারা কমেডি হিসেবে মনে করে। আমার নিজের ব্যক্তিগত আর একটা বলি, যে একবার আমাদের যৌথ ফ্যামিলি, তো যে কোনো কারণ হোক আব্বা এবং কাকা, তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হলো, এবং ওই দিন আমাদের পরিবারের মধ্যে মনে হলো যে তারা আলাদা রান্না করবে। মানে মা আলাদা রান্না করছেন এবং কাকা খুব কান্নাকাটি করছেন, সে পৃথক হবেন না। তো আমি এটাকে খুব একটা গোল্ডেন অপরচুনিটি হিসেবে আমার কাছে মনে হলো। 2টো কারণ: কাকা প্রচণ্ড শাসন করতেন, তো যদি সংসার আলাদা হয়ে যায়, আব্বা তো বিদেশে থাকেন, কাকার আমাকে মারতে পারবেন না। দ্বিতীয়ত হলো যে আমাদের পরিবারে একটা খুব বড় একটা রেডিও ছিল। এটা কত হবে, ধরেন বিশাল, ওই অত বড় রেডিও আমাদের ওই জমানাতে মানে অন্য কোথাও আমি দেখিনি, পরবর্তী জীবনও দেখিনি। একটা ব্রিটিশ মার্ফি ব্র্যান্ডের একটা রেডিও, সম্ভবত 3 ফিট ছিল পাশে, একটা হারমোনিয়ামের মতো, 3 ফিট এরকম বড় একটা হারমোনিয়ামের মতো, আর উচ্চতা এরকম। অত বড় রেডিও আমি কখনো দেখিনি, সে কি সাউন্ড! তো এটার দখল দায়িত্ব ছিল কাকার কাছে। তো যখন এটা আলাদা হলো, আমি সেটা একটা কাকার রুম থেকে এনে নিজে সেটা জোরে জোরে বাজালাম। অন্য সময় হলে কাকা যেটা করতেন, একদম কানের উপর জোরে একটা মানে কষে চড় বসিয়ে দিতেন। কিন্তু সেদিন তো কাকা নিজেই ক্লান্ত, বিধ্বস্ত, তিনি আর কিছু বললেন না, এবং আই ওয়াজ
ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট ম্যান অ্যাট দ্যাট ডে। এই হলো অ্যাডোলেশন বয়সের স্বার্থপরতা। তো এই সময়টিতে যা হয়, আমাদের আরো একটা ঘটনা বলি। আমার চাচা পুলিশের কর্মকর্তা ছিলেন, মানে এর সাথে আর ভালো মানুষ আমি আমার জীবনে দেখিনি। কিন্তু তার এই সেম বয়সে ছেলেটা যখন 15 বছর 16 বছর, আমার বড় ভাই, চাচাতো ভাই, তো কাকা মারা যাওয়ার পরে তার অঢেল সম্পত্তি। তো অঢেল সম্পত্তি, সেই ছেলে এমন হয়ে গেল যে ওই জমানাতে গাঁজা ছাড়া মানে তার আর জীবন চলেই না। পুরো পরিবারের জন্য মানে এমন একটা, যাকে বলা হয়, কুলাঙ্গার হয়ে গেলেন তিনি, যে মৃত্যু পর্যন্ত সে আমার বড় ভাই আর জীবনে কাজ করেনি। শুধু সে গাঁজা খেতেন, পিতার সহায় সম্পত্তি বিক্রি করতেন, আর বসে বসে খেয়ে খেয়ে তিনি মারা গেলেন। তো সেই দিক থেকে যেটা হয় যে এই অ্যাডোলেসেন্ট হেলথে বা টিনেজে, সেটা নারী হোক পুরুষ হোক, সেই সময়টাতে তার যে নিয়ন্ত্রণ পরিবারের উপর থাকে, সেই নিয়ন্ত্রণটি যদি নষ্ট হয়ে যায় তাহলে তার জীবনের গতি পরিবর্তন হয়ে যায়। জনাব তারেক রহমান সাহেবের ক্ষেত্রে এটা হয়েছেন বা হয়েছে কিনা এটা ওনার ঘনিষ্ঠজন বলতে পারবে, বাট এরকম একটা পেইন তার জীবনে থাকতে পারে। দ্বিতীয়ত, যে পরবর্তীতে তার মা এরশাদের জমানাতে যেভাবে নিগৃহীত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, কষ্ট পেয়েছেন, যেটা রাজপথে দেখেছি। এছাড়া মানে দৈনিক বাংলার সামনে একদিন তাকে পুলিশ লাঠিপেটা করছিল এবং তার একটা বাড়িতে পুলিশের লাঠির আঘাতে বেগম জিয়ার ব্লাউজের যে ডান হাত অথবা বাম হাতের অংশটা ফেটে গিয়েছিল। বা যে অপমান করে তাকে হোটেল পূর্বানী থেকে এরশাদ সরকার গ্রেপ্তার করেছিল, এটা যে কোনো সন্তান মায়ের এই দৃশ্য দেখলে তার মধ্যে স্বাভাবিকতা থাকে না। এইভাবে বহু বছর, এই যে তার জীবনের 62 বছর বয়স বা 63 বছর বয়স, এর মধ্যে ব্যবসার সফলতা আছে, ব্যর্থতা আছে, প্রেম আছে, বিরহ আছে, ভালো লাগা আছে, অসংখ্য দেনা পাওনার যে হিসাব, সেই হিসাবের মধ্যে এসে অল অন এ সাডেন আপনাকে যদি একটি রয়্যাল বেঙ্গল টাইগার রূপে কাজ করতে হয়, তাহলে এটা সময় নেবে, যে সময়টি আমাদের দেশের জনগণ দিতে চাচ্ছে না। ফলে তাকে সবাই তারেক জিয়া, তারেক এই নামে সম্বোধন করছে।